অবশেষে আবারও নিয়ে এলাম দ্য বয়েজের সিজন 2 এর এক্সপ্লেনেশন। এই তারছেড়া আর মাতাল সুপার হিরোদের সাথে মানুষের লড়াইটা প্রথম সিজনে বেশ জমে উঠেছিল, আর দ্বিতীয় সিজনে সেটা হয়ে উঠেছে আরো বেশি মারদাঙ্গা। পুরো কাহিনী মিস করতে না চাইলে প্রথমে সিজন 1 দেখে নাও আমার পিন কমেন্ট থেকে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি দ্য বয়েজের সিজন 2 এর এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডের শুরুতে আমরা ভট ইন্টারন্যাশনালের সিইও স্ট্যান এডগারকে ইউএসএ আর্মির বড় বড় জেনারেলদের সাথে ডিল করতে দেখি। যদিও এতদিন কোম্পানির সমস্ত কাজ ডেপুটি সিইও মেলেডিন সামলাতো, তবে সে মারা যাওয়ার পর স্ট্যান নিজ হাতে সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে। নিজের কোম্পানির সুপার হিরোদেরকে ইউএসএ মিলিটারিতে অন্তর্ভুক্ত করে একটি সুপার মিলিটারি গঠন করাই ছিল তার প্রধান লক্ষ্য। যদিও মিলিটারিতে সুপার হিরো যোগ দেওয়ার পর পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে বড় বড় জেনারেল অনেক বেশি সংশয় ছিল। এদিকে হোমল্যান্ডারকে আমরা দেখতে পাই ট্রান্সলুসেন্টের ফিউনারেলের একটি স্পিচ দিতে। সে ঘোষণা দেয় যে ট্রান্সলুসেন্ট সুপ টেররিস্টদের সাথে লড়াই করতে গিয়ে মারা গেছে। কিন্তু যারা সিজন 1 দেখেছো তারা তো নিশ্চয়ই জানো যে হোমল্যান্ডার কত বড় মিথ্যা কথা বলছে। সিজন 1-এ যে সুপ টেররিস্টদের হোমল্যান্ডার নিজেই তৈরি করেছে, সিজন 2 এর শুরুতেই সে ব্ল্যাক নয়ারকে দিয়ে সবাইকে খতম করে দেয়। যাই হোক, হোমল্যান্ডার তো বরাবরই এসব ফেক স্পেস দিয়ে বেড়ায়। এর উপর সেই অনুষ্ঠানে স্টারলাইটকেও ট্রান্সলুসেন্টের স্মরণে একটা গান গাইতে হয়। অনুষ্ঠান থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের কাছে ফেক ইন্টারভিউ দিতে থাকে। ওদিকে দলের ক্যাপ্টেন বিলি বুচারের কোনো খোঁজ না পাওয়ার পর দ্য বয়েজের টিম এখন ফ্রেঞ্চি আস্তানায় বাস করছে। তারা সেখানে ফ্রেঞ্চি এবং চেরিদের বন্ধুদের গ্যাংয়ের সাথে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছে, যেখানে আহত গ্যাং মেম্বারদের চিকিৎসার কাজ করত, আর হিউই তাদের জন্য সাপ্লাই ম্যান হিসেবে কাজ করতে থাকে। এদিকে হোমল্যান্ডার মেলাডিনের মরার পুরো দায়টা বিলি বুচারের উপরে চাপিয়ে দেওয়ার কারণে দ্য বয়েজ এখন আমেরিকার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাদের প্রত্যেককেই ইউএসএ পুলিশ সহ সমস্ত গোয়েন্দারা গরু খোঁজা খুঁজে বেড়াচ্ছে, তাই তারা কেউই এখন আর পাবলিক প্লেসে সহজে বের হয় না। বিলির খোঁজ না পাওয়ার পর থেকে দ্য বয়েজের বাকিরা সুপার হিরোদের পিছনে লাগা ছেড়ে দিলেও হিউই আর স্টারলাইট কিন্তু তখনও সিক্রেটলি কাজ করে যাচ্ছিল। এভাবে একদিন হিউই দ্য বয়েজের বাকিদের একটা সাপ্লাই মিশনে যাওয়ার কথা বলে বাইরে বের হয়, কিন্তু অদতেও সে স্টারলাইটের সাথে দেখা করতে গিয়েছিল। স্টারলাইটের সাথে গোপনে দেখা করার পর হিউই তাকে গেকো নামের একজন সুপার হিরোর ডিটেলস দিয়ে ওই লোকটাকে খুঁজতে বলে। তাদের কাছে ইনফরমেশন ছিল যে গেকো ভট কোম্পানির কোনো একটা সিক্রেট মিশনে রয়েছে, যেটার হদিস পেলে ভটের গোপন কর্মকাণ্ড সম্পর্কে তারা অনেক কিছুই জানতে পারবে। তবে স্টারলাইট গেকোকে কিন্তু ভালো করে চিনত, আর সে তার অ্যাড্রেসও জানতো, তাই স্টারলাইট তখনই তার মিশনে নেমে পড়ে। অন্যদিকে দ্য বয়েজ থেকে সাসপেন্ড হওয়া মেম্বার দ্য ডিপ নির্বাসনে থাকতে থাকতে ভীষণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই যে আইল্যান্ডে তাকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছিল, একদিন ফ্রাস্ট্রেশনের চোটে সেখানকার বাচ্চাদের সে ভয় দেখানো শুরু করে, যার ফলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। কিন্তু অল্প সময় পরে তাকে কেউ একজন জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে, যাকে সে ভালো করেও চিনত না। এই লোকটা ছিল আরেক সুপার হিরো, যার নাম ইগল দ্য আর্চার। ডিপের মতন ফেম হারিয়ে ফেলা এমন একজন সুপার হিরোকে বাঁচানোর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, যেটা আমরা পরে জানতে পারবো। এদিকে 7 টাওয়ারের দৃশ্য থেকে দেখা যায় মেলেডিন মারা যাওয়ার পর ভটের সিইও এডগার তাদের মার্কেটিং এক্সিকিউটিভ অ্যাশলিকে কোম্পানির ডেপুটি সিইও বানিয়ে ফেলেছে। তবে অ্যাশলি এই পদে শুধু নাম মাত্র যোগ দিয়েছিল। সেই মোতাবেক সে একদিন হঠাৎ একজন সুপার হিরোকে ডেকে আনে, যাকে সে এই 7-এ নিতে চাইছিল। কিন্তু এই কথা যখন হোমল্যান্ডারকে জানানো হয় তখন সে তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ হোমল্যান্ডার ছিল এই গ্রুপের লিডার, তাই সে চাইছিল না যে কোনো ডিসিশন তাকে ছাড়া নেওয়া হয়। তাই সেই নতুন সুপার হিরোর সাথে দেখা করার সময় হোমল্যান্ডার তাকে এমন এক বাড়ি মারে যে তার কান দিয়ে রক্ত বের হতে থাকে। ঠিক এখানে আমরা সেই ফেমাস ডায়লগটি দেখি, যেটার প্রচুর রিলস তোমরা ইতিমধ্যেই দেখেছো। যাই হোক, এই সব কাণ্ড কারখানা দেখে অ্যাশলে বুঝে যায় যে যতই না সে ডেপুটি সিইও হোক, হোমল্যান্ডারের বাইরে সে কোনোভাবেই যেতে পারবে না। অন্যদিকে হিউই দ্য বয়েজের সবাইকে তাদের কাজে ফিরে আনার জন্য অনেক চেষ্টা করলেও দ্য বয়েজের সবাই একদম হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন ফ্রেঞ্চির বন্ধুরা তাদের সামনে একজন আহত ব্যক্তিকে হাজির করে, যে সুপ টেররিস্টদের হামলার শিকার হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরে তারা ব্যাপারটা নিয়ে তদন্ত করছিল। ঘটনাস্থলে পৌঁছানোর পর কিমিকো সেখানে এমন কিছু জিনিস আর চিহ্ন দেখতে পেয়েছিল, যেগুলো তাকে বারবার অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। যারা সিজন 1 এর এক্সপ্লেনেশন দেখেছো তারা তো নিশ্চয়ই জানো যে কিমিকো নিজেও একসময় সুপ টেররিস্ট ছিল। কিমিকো সুপ টেররিস্টদের অ্যাটাকের ফুটেজ দেখার পর থেকে বারবার ফ্রেঞ্চিকে ইশারা ইঙ্গিতে কিছু একটা বলার চেষ্টা করে, এমনকি সে শেষে একটা কাগজে একটা ওয়ার্ডও লেখে, যেটা ছিল বয়। কিন্তু ফ্রেঞ্চি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। এদিকে হিউই কে চাপ দিতে থাকে যাতে তারা আবারও কম্পাউন্ড ভি খোঁজার চেষ্টা করে,
যেটার মাধ্যমে তারা ভটকে রাস্তায় টেনে নামাতে পারবে। হিউই এটাও জানায় যে সে আর স্টারলাইট এখন গোপনে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছে, তাই স্টারলাইট তাদেরকে হেল্প করতে পারবে। কিন্তু তার এসব কোনো কথাতেই কান্না দিয়ে উল্টো স্টারলাইটের সাথে যোগাযোগ থাকার কারণে সে প্রচন্ড রেগে যায়, কেননা স্টারলাইটের গায়ে রয়েছে একটা চিপ যেটার মাধ্যমে পুরো বয়েজ টিম তাদেরকে ট্র্যাক করতে পারে। কিন্তু হিউই কে বলে তাদের সবার জীবনে এখন এই ভটের পিছনে লাগা ছাড়া আর কোনো কিছুই বাকি নেই, কারণ সবার লাইফ ইতিমধ্যে একদম হেল হয়ে গেছে। চাইলে সিআইএ ডেপুটি ডিরেক্টর সুজানের সাহায্যে তার ফ্যামিলির সাথে আবারও বসবাস করতে পারবে, তবে এর জন্য হয়তো আগে সুজানের হাতে এমন কিছু দিতে হবে যেটা পুরো ভটকে কাঁপিয়ে দেয়, আর সেটা যে কম্পাউন্ড ভি তা খুব ভালো করেই জানতো। ওদিকে হিউইর কথা মতো স্টারলাইট গেকো নামের সেই সুপার হিরোর উপরে নজর রাখতে শুরু করে। তার বাড়িতে গিয়ে স্টারলাইট এমন কিছু দেখতে পায় যা দেখে তার চোখ একদম কপালে উঠে পড়ে। গেকো আসলে টাকার বিনিময়ে নিজের শরীর থেকে অর্গান কেটে সেল করছিল, কেননা সে চাইলে তার শরীরের যে কোনো অর্গান নতুন করে গজাতে পারত। বাইরে ভাই, এভাবেও যে বিজনেস করা যায় এমনটা আগে কোথাও দেখিনি। যাই হোক, স্টারলাইট এই গেকোর সমস্ত কর্মকাণ্ড ভিডিও করে নেয়। এরপর সে গেকোর সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে তাকে ব্ল্যাকমেল করে বসে। স্টারলাইট আর হিউই জানতো যে গেকো সুপার পাওয়ারের জন্য সে ভট কোম্পানির একজন নিয়মিত টেস্ট সাবজেক্ট, তাই কম্পাউন্ড ভি এর ঠিকানা সে খুব ভালো করেই জানে। এখন স্টারলাইট তাকে হুমকি দেয় যে যদি সেই স্টারলাইটকে কম্পাউন্ড ভি না দেয় তাহলে অর্গান সেল করার এই ভিডিওটা সে ফাঁস করে দেবে। এই সব দেখে আর কোনো উপায় না পেয়ে গেকো তখন স্টারলাইটের কথায় রাজি হয়ে যায়। ওদিকে হোমল্যান্ডার যখন কুইন মেভের সাথে একটা মিশনে যাচ্ছিল তখন সে জানতে পারে যে তার অনুমতি না নিয়ে দ্য 7 এর নতুন একজন মেম্বার সিলেক্ট করা হয়েছে। স্ট্রমফ্রন্ট নামে নতুন এই সুপার হিরোইন ছিল অনেকটাই ফুর্তিবাজ, আর তার স্বভাব ছিল কথায় কথায় মানুষকে খোঁচা মারা। হোমল্যান্ডার যখন জানতে পারে যে স্ট্যান অ্যাগার এই মেয়েটাকে এনেছে তখন সে রেগে মেগে স্ট্যান্ডের কাছে যায়। স্ট্যান তখন তাকে জানায় যে হোমল্যান্ডার তার কাছে একটা প্রোডাক্ট ছাড়া আর কিছুই না। কম্পাউন্ড ভি হলো তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর হোমল্যান্ডারের জন্যই এটা টেররিস্টদের কাছে গেছে এবং সিআইএ তাদের পিছে পড়ে আছে। তবে এই কথা শোনার পর হোমল্যান্ডার প্রচন্ড রেগে গিয়ে স্ট্যানের মুখোমুখি হলেও সে বুঝতে পারে যে এই লোক তাকে বিন্দু মাত্র ভয় পায় না, তাই বাধ্য হয়ে সে চুপটি করে নিজের পথ দেখতে থাকে। স্ট্যানের কাছ থেকে এমন ঝামা ঘষা খেয়ে হোমল্যান্ডার সোজা তার ছেলে রায়ানকে দেখতে চলে যায়, যদিও রায়ানের মা বেকা এতে একদমই খুশি ছিল না। এদিকে হিউইর পরামর্শ মতে সিআইএ ডেপুটি ডিরেক্টর সুজানের সাথে দেখা করে। সুজান কে তার ফ্যামিলির সাথে দেখা করানোর ব্যাপারে সাহায্য করবে বলে কথা দেয়, কিন্তু পরক্ষণেই সবাইকে প্রচন্ড ভয় পাইয়ে দিয়ে সুজানের মাথা একদম বেলুনের মতো ফেটে যায়। তার মানে কেউ একজন দূর থেকে তাদের সুপার পাওয়ার ব্যবহার করে তাকে শেষ করে দিয়েছে। এই অবস্থায় পুরো দ্য বয়েজ প্যানিকের চোটে গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যায়। জাস্ট চিন্তা করো, এমন এক সুপার পাওয়ার যে কোনো জায়গা থেকে কারোর মাথা একদম বেলুনের মতো ফাটানো সম্ভব। তারপর নিজেদের আস্তানায় ফিরে এসে তারা নিজেদের মধ্যে আলাপ শুরু করলেও এই ঘটনার কোনো কুল কিনারা তারা খুঁজে পায় না। ওদিকে স্টারলাইট হিউইকে ফোন করে জানায় যে গেকো তাকে কম্পাউন্ড ভি এনে দিতে রাজি হয়ে গেছে, আর এবার সে সেটাকে নিউজ মিডিয়ার সামনে নিয়ে আসলেই কেল্লাফতে। কিন্তু হিউই স্টারলাইটকে পরিস্থিতি বিবেচনায় এখনই সেটা রিভিল করতে নিষেধ করে দেয়। এই সব কথাবার্তার মাঝে সিঁড়ি দিয়ে একটা লোককে আমরা নামতে দেখি। সেই লোকটা আর কেউই নয়, সে হচ্ছে দ্য বয়েজের মেন বিলি বুচার। আসলে বিলি গায়েব হয়ে যাওয়ার পর থেকেই ধরা পড়ার ভয়ে কেউই তার সাথে যোগাযোগ করেনি, কেন সিআইএ সহ বড় বড় সংস্থাগুলো সবসময় দ্য বয়েজের জন্য ওত পেতে ছিল। তবে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাওয়ার পর ফ্রেঞ্চি সাহস করে বিলিকে কন্ট্রাক্ট করলে সেখান থেকেই বিলি দ্য বয়েজের আস্তানার সন্ধান পায়। আর বিলি আসা মানে তোমরা তো বুঝতেই পারছো যে দ্য বয়েজ এখন আবারও পুরো দমে দৌড়াবে। আর এর মধ্যে দিয়ে শেষ হয় প্রথম এপিসোড। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা জানতে পারি যে প্রথম সিজনের শেষে হোমল্যান্ডার কেন বিলিকে মেরে ফেলেনি। বেকা হোমল্যান্ডারের সাথে ডিল করেছিল যে যদি হোমল্যান্ডার বিলিকে জীবিত ছেড়ে দেয় তাহলে সে রায়ানের ব্যাপারটা সিক্রেট রাখবে। হোমল্যান্ডারও বিলিকে না মেরে ফেলে তাকে একটা রাস্তায় ফেলে দিয়ে আসে। বিলি সেখান থেকে ফিরে এসে দ্য বয়েজের সাথে একত্রিত হয় ঠিকই, কিন্তু হিউইর সাথে তার প্রায় ঠোকাঠুকি চলতে থাকে, কেননা বিলি শেষের দিকে হিউইর সাথে কেমন ব্যবহার করেছিল সেটা আমরা সিজন 1 দেখেছি। অন্যদিকে হোমল্যান্ডারের আর কোনোদিন তার ছেলের সামনে যাওয়ার কথা না থাকলেও হঠাৎ সে তার ছেলেকে দেখতে চলে যায়। আসলে হোমল্যান্ডার চাইতো যে তার ছেলে রায়ান যাতে তার মতোই সুপার পাওয়ার শো করে, কেননা বাচ্চা হলেও তার শরীরে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার হিরোরই রক্ত আছে। তবে বেকা আবার রায়ানকে একদম ন্যাচারাল বাচ্চার মতোই বড় করতে চাইতো। এর উপরে হোমল্যান্ডার এভাবে হঠাৎ করে চলে আসায় বেকা প্রচন্ড বিরক্ত ছিল, তাই সে রায়ানকে সরিয়ে নিয়ে যায় এবং এই ব্যাপারের জন্য ভটের লোকদেরকে ফোন করে প্রচুর রাগারাগিও করে।
অপরদিকে দ্য বয়েজ ব্যাক করার পর বিলি কাউকে কিছু না বলেই কোথাও একটা চলে গিয়েছিল। সে আসলে ম্যালোরির সাথে দেখা করতে গিয়েছিল। এখন এই ম্যালোরির থেকেই যে দ্য বয়েজ শুরু সেটা আমরা সিজন 1-এই দেখেছি। এবার গ্রেসের সাথে দেখা করার পর বিলি তাকে বলে যে তার হাতে একজন সুপ টেররিস্টের খবর আছে যাকে সে গ্রেসের হাতে তুলে দিতে পারবে। বিলি এটাও ডিল করতে চায় যে যদি সে এই টেররিস্টকে গ্রেসের হাতে তুলে দিতে পারে তাহলে গ্রেসও যেন সিআইএ থেকে দ্য বয়েজের উপরে আরোপ করা সমস্ত চার্জ সরিয়ে নিতে সাহায্য করে। এখন প্রথমে গ্রেস বিলির কথায় পাত্তা না দিলেও পরে সে রাজি হয়ে যায়, কারণ একটা সুপ টেররিস্ট ধরতে পারলে সে রাতারাতি একজন ন্যাশনাল হিরোতে পরিণত হবে। গ্রেসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর বিলি এসে দ্য বয়েজের সবাইকে কাজে লেগে পড়তে বলে, অর্থাৎ পিট বাঁচানোর জন্য হোমল্যান্ডার আর ভটের পিছন ছেড়ে তাদেরকে এবার টেররিস্টদের পিছনে দৌড়াতে হচ্ছে। ওদিকে বিলির কথা মতন সেই সুপ টেররিস্টকে খুঁজতে খুঁজতে দ্য বয়েজ অবশেষে তাদের আস্তানার খোঁজ পেয়ে যায়। বড় সুপার শপের মতন একটা জায়গায় এই টেররিস্ট গুলো তাদের কর্মকাণ্ড চালাচ্ছিল। সেখানে যাওয়ার পরেই প্রথমেই কিমিকো তাদের একজনের মন্ডু ধরে সোজা আলাদা করে দেয়। এরপর হঠাৎ আর একজনের উপরে হামলা করতে গেলে সেই লোকটা হঠাৎ তাকে জড়িয়ে ধরে। ঠিক এই মুহূর্তে আমরা বুঝতে পারি যে এই ছেলেটা ছিল তার সেই আপন ভাই কেনজি। শাইনিং লাইট লিবারেশন আর্মি নামের এই টেররিস্ট সংগঠনটি ছোটবেলায় কিমিকোর পুরো ফ্যামিলিকে মেরে সে আর তার ভাইকে ধরে নিয়ে গিয়েছিল। এরপরে তারাই তাদেরকে সুপ টেররিস্ট বানিয়ে ফেলেছে। যাই হোক, কিমিকো আর কেনজির ইমোশনাল মুহূর্তের সুযোগ নিয়ে বিলি সেখানে কেনজিকে শুট করতে যায়। আসলে বিলির মনটাও ছিল একদম শক্ত পাথরের মতো, কিন্তু হিউইর মতন দুর্বল আর ভালো মনের মানুষ এই জিনিসটা একদম মেনে নিতে পারেনি। তাই সে সাথে সাথে বিলির উপরে ঝাঁপিয়ে পড়ে কেনজিকে বাঁচিয়ে নেয়। তখন কেনজি তাদের উপরে রেগে গিয়ে নিজের পাওয়ার ব্যবহার করে মুহূর্তে পুরো সবকে একদম লন্ডভন্ড করে দেয়। ভাইরে ভাই, এই সুপ টেররিস্টরাও যে কম যায় না সেটা কেনজিকে দেখলেই বোঝা যায়। এরপরেই প্রচন্ড রেগে বিলি হিউইকে সেখানে একটা গণধোলাই দিতে চায়, কিন্তু বাকি সবাই তাকে আটকে বলে যে কিমিকো এখন তাদেরই একজন, তাই তার ভাইকে মারার বদলে আমাদেরকে অন্য একটা কাহিনী খুঁজতে হবে। বিলি তখন সবার সামনে রিভিল করে দেয় যে তার স্ত্রী বেকা এখনো জীবিত আছে, আর বেকাকে মুক্ত করতে হলে তার সামনে এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এদিকে পালিয়ে আসার পর কেনজি কিমিকোর কাছে দ্য বয়েজের ব্যাপারে জিজ্ঞেস করলে কিমিকো তাকে বলে যে এরা সবাই আমার পক্ষের লোক। আসলে কিমিকো মুখে কিছু বলতে না পারলেও সে কেনজির সাথে একটা ইশারার ভাষায় কথা বলতে পারত। যাই হোক, কেনজিকে সে দ্য বয়েজের হাতে ধরা দিতে বলে, কেননা তার বিশ্বাস দ্য বয়েজ তার সাথে সুবিচারী করবে। কিন্তু কেনজি বলে যে আমেরিকানদের কারোর উপর তার কোনোই ভরসা নেই। তবুও কিমিকো তাকে জোর করতে থাকলে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কেনজি তার পাওয়ার দিয়ে কিমিকোকে একবারে একটা বিল্ডিং এর 3 তলায় পাঠিয়ে দেয়, কিন্তু কিমিকো কিছুক্ষণ পরে তার উপরে লাফিয়ে পড়ে তাকে চেপে ধরে আর এরপর তাকে অজ্ঞান করে ফেলতে সক্ষম হয়। ততক্ষণে দ্য বয়েজের সবাই এসে তাকে ধরাধরি করে গাড়িতে তুলে ফেলে। সবাই যখন রওনা দিতে যাবে ঠিক তখনই হিউইকে বিলি প্রচন্ড এক ঘুষি মেরে বলে, যদি তুই আর কোনোদিন আমার রাস্তায় কাটিস তাহলে তুই শেষ। প্রচন্ড অপমানের রাগে হিউই আর দ্য বয়েজে ফিরে যেতে মন না চাইলেও সে সবকিছু সহ্য করতে বাধ্য হয়, আর এরই মধ্যে দিয়ে সেকেন্ড এপিসোডও শেষ হয়। থার্ড এপিসোডে শুরুতে দেখা যায় বিলি হিউইর কাছে গত রাতের জন্য ক্ষমা চাইছে, কিন্তু হিউই এখনো ব্যাপারটাতে এতটাই রেগেছিল যে সেও রেগে মেগে এবার বিলির থোবড়া চ্যাপ্টা করে দেয়। এমন নিজেদের মধ্যে হানাহানি দেখতে পেয়ে বাকি সবাই এসে তাদেরকে থামাতে থাকে। তারা সবাই এখন আটলান্টিক সমুদ্রের মাঝে একটা জাহাজে অবস্থান করছে, আর সেই জাহাজে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে কিমিকোর ভাই কেনজিকে। বিলি গ্রেসকে ফোন করে কেনজির ব্যাপারে জানালে গ্রেসও জানায় যে কয়েক ঘন্টার মধ্যে তার টিম কেনজিকে নিতে আসবে। ওদিকে কেনজি তার বোন কিমিকোর কাছে তাকে বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়, কিন্তু কিমিকো সেটা করতে না পেরেই খুব দুঃখের সাথে তাকে বারবার সরি বলতে থাকে। ঠিক এই সময়টায় দ্য 7 টাওয়ারে 7 মেম্বারদের নিয়ে একটা বিজনেস মিটিং চলছিল। মিটিং এ উপস্থিত থাকা অ্যাশলি হঠাৎ তার ফোনে কি যেন একটা জানতে পেরে প্রচন্ড ভয় পেয়ে যায়। সেই সাথে সাথেই দ্রুত মিটিং থেকে বেরিয়ে স্ট্যানকে জিজ্ঞেস করতে থাকে যে স্যার, এটা কি সত্যি? যদি এটা সত্যি হয় তাহলে আমাদের খুব দ্রুত হোমল্যান্ডারকে খবর দিতে হবে। কিন্তু কারোরই কোনো আইডিয়া ছিল না যে হোমল্যান্ডার তখন কোথায়, কারণ সে তো তার ছেলে রায়ানকে নিয়ে ব্যস্ত ছিল। যে খবরটা শুনে অ্যাশলির মাথা এতটা ঘুরে গিয়েছিল সেটা হলো কম্পাউন্ড ভির খবর ইতিমধ্যে পাবলিক হয়ে গেছে, অর্থাৎ পুরো দুনিয়া জেনে গেছে যে সুপার হিরোরা জন্ম থেকে আসলে সুপার হিরো নয়, বরং তাদেরকে ল্যাব এক্সপেরিমেন্ট করে বানানো হয়েছে। এই কাহিনীর রিভিল হওয়ার পর পুরো দুনিয়াতেই প্রচন্ড হইচই পড়ে যায়।
ওদিকে নিজেদের ইয়টে বসে হিউই, এমএম আর ফ্রেঞ্চি এই খবর দেখে আনন্দে লাফিয়ে ওঠে, কারণ তাদের ধারণা ছিল যে কম্পাউন্ড ভি এর খবর পাবলিক হওয়ার পর ভট একদম রাস্তায় নেমে আসবে। এই খবরটা যে স্টারলাইটই পাবলিক করে দিয়েছে সেটা হিউই খুব ভালো করে জানতো। তবে বাকিরা এই খবরে বেশ খুশি হলেও বিলিকে কিন্তু খুব একটা খুশি দেখাচ্ছিল না, কারণ সে জানতো যে ভটের সাথে এমন কিছু পাওয়ার রয়েছে যেগুলোর মাধ্যমে তারা যে কোনো সময়ে প্রাসাদ দান উল্টে দিতে পারে। তাই সে সবাইকে আগে সুপ টায়ার্সদের ব্যাপারটা হ্যান্ডেল করা নিয়ে ফোকাস থাকতে বলে। অন্যদিকে হোমল্যান্ডারের কিন্তু তখনও কোনো খবরই ছিল না। সে তার ছেলে রায়ানকে নিয়ে সময় কাটাচ্ছিল, আর সে রায়ানের ভিতরে সুপার পাওয়ারকে বের করে আনার জন্য বারবার চেষ্টা করে যায়। অবশেষে সে রায়ানকে একটা বাড়ির ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে জাম্প করতে বলে, কিন্তু রায়ান জাম্প করতে ভয় পাচ্ছিল বিধায় সে সোজাসুজি রায়ানকে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দেয়। চিন্তা করো, হোমল্যান্ডার ভেবেছিল যে রায়ান হয়তো ধাক্কা খাওয়ার পরেই উড়ে চলে যেতে পারবে, কিন্তু রায়ান ওই ছাদ থেকে চিৎকার করে নিচে পড়ে গেলে বেকা তার চিৎকার শুনে দ্রুত বেরিয়ে আসে। নিজের ছেলেকে এভাবে ধাক্কা মারার জন্য বেকা হোমল্যান্ডারের উপরে প্রচন্ড চেঁচামেচি করলেও হোমল্যান্ডারও তার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন রায়ান এসে জোরে একটা ধাক্কা দিয়ে হোমল্যান্ডারকে সেখান থেকে সরিয়ে দিয়ে চলে যেতে পারে। আর ঠিক তখনই রায়ানের চোখেও আমরা দেখতে পারি হোমল্যান্ডারে সেই হিট ভিশনের ঝিলিক। এর মানে তো তোমরা বুঝতেই পারছো, রায়ান ঠিকই তার বাবার মতোই শক্তিশালী। এখন ছেলের কাছ থেকে এভাবে ঘাড় ধাক্কা খেয়ে 7 টাওয়ারে ফিরে আসার পর মেইভের কাছ থেকে হোমল্যান্ডার জানতে পারে যে তার অনুপস্থিতিতে এখানে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। কোম্পানির সিইও সবাইকে নিয়ে মিটিং ডেকে বলেছে কম্পাউন্ড ভি এর খবরটি পাবলিক হওয়ার পর তাদের কোম্পানির ইমেজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের হাতে এখনো এই ড্যামেজকে সামলে দেওয়ার সুযোগ রয়েছে। স্ট্যান দ্য 7 এর সবাইকে তার হাতে থাকা একটা ছবি দেখায়, যেখানে সেই সুপ টেররিস্ট কেনজিকে দেখা যাচ্ছিল। আসলে ইয়োচে থাকা অবস্থায় দ্য বয়েজের ফ্রেঞ্চি কেনজির কাছে একটা এনার্জি ড্রিঙ্ক দিতে গিয়েছিল। সেই ড্রিঙ্কস এর কোটা ব্যবহার করে কেনজি নিজের হাতের বাঁধন খুলে নিয়েছিল। এর বেশ কিছুক্ষণ পর সমুদ্রের মাঝে হঠাৎ তাদের ইয়োচের উপরে ইউএস এর পুলিশের হেলিকপ্টার আসলে কেনজি সেই হেলিকপ্টারকে অ্যাটাক করে বসে, আর সেখান থেকে স্ট্যান এই ছবিটা পায়। স্ট্যান এই ব্যাপারটাকেই এক্সকিউজ হিসেবে তুলে ধরে কেনজিকে উদ্ধার করে ভট কোম্পানির ইমেজ পুনরায় উদ্ধার করতে চায়। তবে হোমল্যান্ডার তাকে বলে যে আমি যদি কিছু করি তাহলে দ্য 7 এর ব্যানারেই করব, কেননা ভটকে আমি এখন আর 2 পয়সারও দাম দিই না। 7 এর বাকিরাও ভটকে সাহায্য করতে না চাইলেও হোমল্যান্ডার শুধুমাত্র দ্য 7 এর ভালোর জন্যই তাদের নিয়ে কেনজিকে ধরার মিশনে রওনা দেয়। এদিকে কালেকটিভ চার্জের লোকেরাও এই অ্যাটাকের ব্যাপারে জানতে পেরে দ্য ডিপকে বলে যে এটাই সুযোগ তোমার দ্য 7 এ আবার ফিরে যাওয়ার। তাই ডিপ তখন তার নিজের পাওয়ার ব্যবহার করে এক গাদা তিমির দল নিয়ে বিলিদের ইয়টে অ্যাটাক করতে থাকে। যখন দ্য বয়েজ এই অ্যাটাক দেখতে পায় তখন তারা সবাই তিমি মাছগুলোকে গুলি করতে শুরু করে। তবে অল্প কিছুক্ষণ পরেই তিমিদের প্রচন্ড অ্যাটাকে তাদের ইয়ট ডুবতে শুরু করলে বিলি সবাইকে নিয়ে ইয়ট ছেড়ে একটা স্পিড বোটে ওঠে, কিন্তু ততক্ষণে তাদের সামনে আরো একটা তিমি নিয়ে সুপার হিরো স্টাইলের দেওয়াল হয়ে দাঁড়ায় দ্য ডিপ। কিন্তু আমাদের বিলি বুচার কি আর যে সে খেলোয়াড়, সে ওই স্পিড বোটটাকে প্রচন্ড গতিতে চালিয়ে সোজা তিমি মাছের পেটে ঢুকিয়ে দেয়। ভাইরে ভাই, পুরো স্পিড বোটটা যেভাবে তিমিটা সব নাড়ি ভুড়ি কেটে এগিয়ে যায় তা দেখতে সত্যি ভয়ঙ্কর রকমের বিভৎস ছিল। যাই হোক, এই নারকীয় কাণ্ডের পর তারা সবাই তিমির পেট থেকে বেরিয়ে একটা ট্যানেলে ঢুকে পড়ে, যেটা দিয়ে গ্রেস তাদেরকে যেতে বলেছিল। ওদিকে ততক্ষণে হোমল্যান্ডারও দ্য 7 এর সবাইকে নিয়ে সেখানে হাজির হয়ে দেখতে পায় যে ডিপ সেই মৃত তিমিটাকে জড়িয়ে ধরে কান্না করছে। ডিপের কাছ থেকে খবর পেয়ে তারা সবাই দ্য বয়েজের পিছু পিছু ওই ট্যানেলে ঢুকে পড়ে। বয়েজের প্রত্যেকেই এদিক ওদিক ছড়িয়ে পড়লেও হিউই হঠাৎ তার সামনে স্টারলাইটকে দেখতে পায়, কিন্তু স্টারলাইট তাকে চিনতে না পেরে লাইট ব্লাস্টের এক ধাক্কায় তাকে মাটিতে ফেলে দেয়। এরপর হোমল্যান্ডার এসে হিউইকে সেখানে দেখে বলে যে এই শালা আবারও এখানে। এরপর সেই স্টারলাইটকে তার নিজ হাতে হিউইকে মারার হুকুম দেয়। নিজের ভালোবাসার মানুষকে এভাবে মারতে গিয়ে স্টারলাইটের হাত কাঁপতে শুরু করে, কিন্তু এই মুহূর্তে হোমল্যান্ডারের আদেশ পালন করা ছাড়া আর তার কিছুই করার নেই। তবে যখনই সে হিউইকে মারতে যাবে ঠিক তখনই পিছন থেকে বিলি এসে হোমল্যান্ডারকে ডাক দেয়। এর পরপরই কেনজি তার পাওয়ার ব্যবহার করে হোমল্যান্ডারের মাথার উপরে পুরো টানেল ধসিয়ে দেয়। এই সুযোগে বিলি সবাইকে নিয়ে ওই টানেল থেকে বেরিয়ে পড়ে। তবে কেনজি আর কিমিকো বের হয়ে যাওয়ার পর হঠাৎ এবার তাদের সামনে এসে উপস্থিত হয় স্টর্মফ্রন্ট। এই স্টর্মফ্রন্ট ছিল খুবই শক্তিশালী, যার হাতের মাধ্যমে বিজলি চমকাতো। তবে সে কিন্তু আসলে সুপার হিরোদের এথিক্সেই ছিল না, কেননা কেনজিকে মারার সময় সে নির্বিচারে পুরো একটা বিল্ডিং এর প্রায় 50 জনকে মেরে ছাতু বানিয়ে ফেলে।
তার মধ্যে যে কোনো মনুষ্যত্ব বোধ নেই সেটা ভালোভাবে বোঝা যায় যখন সে কেঞ্জিকে মারতে গিয়ে আশেপাশের সমস্ত বিল্ডিং এ একে একে ব্লাস্ট করতে থাকে। অর্থাৎ সেখানকার লোকগুলো সেফটির ব্যাপারে তার বিন্দুমাত্র চিন্তা ছিল না। অবশেষে স্টর্মফ্রন্ট কিমিকোকে ধরতে সক্ষম হলে কেঞ্জি এসে কিমিকোকে ছাড়িয়ে নেয়, কিন্তু পরক্ষণে স্টর্মফ্রন্ট খুব নির্দয়ভাবে কেঞ্জির 2 হাত একবারে পিষে দেয়। এরপর খুবই নির্দয়ভাবে তার ঘাড় মোচকে দিয়ে তাকে খুন করে ফেলে। কিমিকো আড়াল থেকে নিজের ভাইয়ের এই করুণ মৃত্যু দেখেও কিছুই করতে পারে না। এই সিনটা পুরো সিরিজের মধ্যে অন্যতম একটা স্যাড সিন ছিল। এদিকে কেঞ্জিকে মারার পর হোমল্যান্ডার এসে আবার স্টর্মফ্রন্টের উপরে ক্ষেপে যায়, কারণ সে আগে বলে রেখেছিল যে কেঞ্জি শুধু তার শিকার। তবে স্টর্মফ্রন্ট হোমল্যান্ডারকে পাত্তা না দিয়ে তাকে ইগনোর করে চলে যায়। যাই হোক, দ্য বয়েজ আবারও নিজেদের প্ল্যানে পুরোপুরি ফেল হয়ে গিয়ে আস্তানায় ফিরে আসে, আর এই জিনিসটার ফায়দা খুব ভালোভাবে তোলে ভট কোম্পানি। স্ট্যান কম্পাউন্ড ভি এর পুরো কাহিনীটা ধামাচাপা দিয়ে তার পুরো দায় দায়িত্ব সোজা সাবেক ডেপুটি সিইও মেলেডিনের ঘাড়ে চাপিয়ে দেয়। এছাড়াও সেই সুপ টেররিস্টকে মারার জন্য স্টর্মফ্রন্ট হয়ে ওঠে পুরো জাতির ক্র্যাশ, যার জনপ্রিয়তা ছাড়িয়ে যায় হোমল্যান্ডারকেও। এই সব কিছু দেখতে পেয়ে হোমল্যান্ডার যেন ক্রোধে পুরো ফেটে পড়ে, আর সেই সাথে সাথে ভট কোম্পানিও এই যাত্রায় পার পেয়ে যায়। ঠিক এমনই এক সিনের মধ্যে দিয়ে শেষ হয় এই এপিসোডও। এপিসোড 4 এর শুরুতে দেখা যায় যে হোমল্যান্ডার তার জায়গায় স্টর্মফ্রন্টের হিরো হয়ে যাওয়ার ঘটনায় বেশ একটা খুশি ছিল না, তাই সে মনের দুঃখে নিজের ফ্রাস্ট্রেশন ঝাড়তে সোজা চলে যায় মেলেডিনের কাছে। কিন্তু ওয়েট, এই মেলেডিনকে হোমল্যান্ডার নিজেই তো সিজন 1 এ শেষ করে দিয়েছিল, তাহলে সে আবার এখানে ফিরে এলো কি করে? আসলে এই নতুন মেলেডিন হলো সেই বডি শেপ চেঞ্জ করতে পারা ডপলগ্যাঙ্গার, যাকে টাকা দিয়ে হোমল্যান্ডার মেলেডিনের অভিনয় করাচ্ছিল। মানে চিন্তা করো, এই হোমল্যান্ডার যে কি লেভেলের সাইকো তা যেন কোনো লিমিটই নেই। যাই হোক, ফেক মেলেডিনের সাথে সময় কাটিয়ে আসার পর হোমল্যান্ডারের দেখা হয় স্টারলাইটের সাথে, আর তার উপরেও হোমল্যান্ডার বেশ রেগেছিল। সেই স্টারলাইটকে এক প্রকার অ্যাবিউজ করে বসে, কেননা স্টারলাইটই সেই ট্যানেলে তার কথা মতন হিউকে সাথে সাথেই মেরে ফেলেনি। তবে স্টারলাইট এই নির্যাতন সহ্য করার পরেও স্ট্রংলি বলে দেয় যে সে কোনো মার্ডারার না, এবং সেই সাথে সাথে দ্য বয়েজের সাথে তার কোনো লিঙ্কও নেই। এমন স্ট্রংলি বলার কারণে হোমল্যান্ডারও তাকে বিশ্বাস করে সেই যাত্রায় ছেড়ে দেয়। অন্যদিকে বিলি বুচার আবারও গ্রেসের সাথে দেখা করলে গ্রেস আবার তাকে লিবার্টি নামের একজন সুপার হিরোকে খোঁজার দায়িত্ব দেয়। এই সুপার হিরো 1970 সালের পর হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। সেই সাথে সাথে গ্রেস বিলিকে বেকার ঠিকানাটাও দিয়ে দেয়, যেটা সে নিজের কানেকশনে কাজে লাগিয়ে বের করে নিয়েছিল। গ্রেসের সাথে দেখা করে ফিরে আসার পর বিলি কে বলে যে সে যেন বাকিদের নিয়ে এই লিবার্টিকে খোঁজার কাজ শুরু করে, আর অন্যদিকে বিলি নিজে বেকাকে উদ্ধারের কাজে লেগে পড়ে। এর জন্য সে প্রথমে দেওয়াল টপকে বেকা লুকিয়ে থাকা সেই বাড়িতে প্রবেশ করে। বেকা ঘরের দোতলা থেকে বিলিকে দেখতে পেয়ে তো পুরোই অবাক হয়ে যায়, কারণ বিলি তাকে যেভাবে খুঁজে বের করে ফেলবে সেটা সে কল্পনাও করেনি। বিলির সাথে দেখা হওয়ার পর তারা দুজনে এমন এক জায়গা চলে যায় যেখানে তাদের উপরে কোনো সিসিটিভি ক্যামেরা নজর রাখবে না। এরপর এভাবে অনেক বছর পর দুজন দুজনকে কাছে পেয়ে যেন তারা আবেগ আপ্লুত হয়ে পড়ে। বেকা বিলির কাছে বর্ণনা দেয় যে কিভাবে এত বছর ধরে তাকে এখানে বন্দী করে রাখা হয়েছে। দুজন দুজনের সাথে এত বছরের কষ্টগুলো শেয়ার করতে করতে বেশ খানিক রোমান্টিকও সময় কাটায়। অপরদিকে এই ট্রেন হঠাৎ জানতে পারে যে দ্য 7 থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে, কারণ ইতিমধ্যে তার ঘন ঘন হার্ট অ্যাটাক হচ্ছিল, যেটা হোমল্যান্ডার ইতিমধ্যে নোটিস করে ফেলেছে। এখন হোমল্যান্ডার যে তার টিমে এমন দুর্বল কাউকে রাখতে চায় না সেটা তো স্বাভাবিক ব্যাপার ছিল। অন্যদিকে হোমল্যান্ডারের কাছে হেনস্থ হয়ে আসার পর স্টারলাইটও খুব ডিপ্রেস ছিল, তাই হিউর সাথে দেখা হওয়ার পর স্টারলাইট তাকে বলে যে সে আর দ্য 7 টাওয়ারে ফিরে যেতে চায় না, কেননা এই পাপের রাজ্যে সে আর এক মুহূর্ত থাকতে পারবে না। হিউই তখন তাকে এর কাছে নিয়ে গেলে প্রথমে তো তাকে সাথে নিতে চায়নি, কেননা স্টারলাইটকে তাদের কাছে রাখা হবে একটা বিরাট বড় রিস্ক। কিন্তু হিউর অনুরোধ আর স্টারলাইটের অবস্থা দেখে অবশেষে তাকে নিতে রাজি হয়ে যায়। এরপর অনেক খানিক জার্নি করার পরে সেদিন রাতে তারা একটা হোটেলে রাত্রি যাপন করে। পরের দিন তারা সেই মহিলার সাথে দেখা করতে যায় যার অ্যাড্রেস গ্রেস বিলিকে দিয়েছিল। এই মহিলার সাথে লিবার্টি নামের এক সুপার হিরোর এমন একটা কাহিনী ছিল যেটা জানাজানি হলে পুরো ভট পথে বসে যাবে। প্রথমে মহিলা তাদেরকে কিছু বলতে না চাইলেও পরে যখন তিনি বুঝতে পারেন যে এরা কেবল তাকে সাহায্য করতে চেষ্টা করছে, তখন তিনি সব কথা খুলে বলেন। সে বলতে থাকে আজ থেকে বহু বছর আগে এক রাতে তাকে তার ভাই ড্রাইভ করে বাসায় নিয়ে যাচ্ছিল, কিন্তু পথের মাঝখানে হঠাৎ লিবার্টি নামে সেই হিরোইন তাদেরকে অ্যাটাক করে বসে। সে এই মহিলার ভাইয়ের উপরে ব্যাংক রবারির ব্লেম দিয়ে তাকে মারতে শুরু করে। লোকটা নিজেকে বারবার নির্দোষ বললেও লিবার্টি তার কোনো কথাই শোনেনি এবং শেষ পর্যন্ত সে তাকে নির্মমভাবে হত্যা করে সেখান থেকে চলে যায়।
সেদিন এই ভয়ানক ঘটনা ঘটার সময় মহিলার বয়স ছিল মাত্র 11 বছর। এই ঘটনা ঘটার পর ভট মহিলার ফ্যামিলিকে মাত্র $2000 দিয়ে পুরো ব্যাপারটা একদম ধামাচাপা দিয়ে দেয়, আর আজ পর্যন্ত তারা ভটের বিরুদ্ধে কিছুই করতে পারেনি। এই সব ঘটনা বর্ণনা করার পর মহিলা যখন কে লিবার্টি নামে সেই হিরোইনের ছবি দেখায় তখন সবার চোখ কপালে উঠে যায়, কেননা এই লিবার্টি আর কেউই নয়, বরং সে ছিল নতুন যোগ হওয়া স্টর্মফ্রন্ট। মহিলার সাথে কথা বলে আসার পর নিজেদের মধ্যে আলাপ করতে করতে হিভি আর স্টারলাইট বুঝতে পারে যে কম্পাউন্ড ভি হয়তো মানুষের বয়সকেও থামিয়ে দিতে পারে, কেননা এই স্টর্মফ্রন্টের বয়স ছিল 119 বছর। যদি তেমনটাই সত্যি হয় তাহলে স্টর্মফ্রন্ট সেই 70-এর দশক থেকে এখনো পৃথিবীতে বেঁচে আছে। সেদিনের এই ইনভেস্টিগেশন শেষে স্টারলাইট হিউকে বিদায় জানিয়ে আবারও 7 টাওয়ারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যদিও হিউর সাথে থাকতে চাইছিল, তবুও সেফটির কথা ভেবে হিউই তাকে বিদায় জানাতে বাধ্য হয়। অন্যদিকে বিলি তার স্ত্রী বেকার সাথে অনেকক্ষণ সময় কাটানোর পর তাকে বলে যে চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই। বেকা তার কথায় রাজি হয় এবং সে রায়ানকেও নিয়ে আসতে চায়, কিন্তু কিছুক্ষণ পর সে খালি হাতে ফিরে এসে তাকে জানায় যে সে নিজের ডিসিশন চেঞ্জ করে নিয়েছে, কেননা সে ভেবে দেখেছে যে ভট আর হোমল্যান্ডারের কাছ থেকে পালিয়ে থাকাটা আসলে সম্ভব নয়। তাই বিলির পক্ষে এটাই ভালো হবে যে যেন সে বেকার কাছ থেকে দূরে থাকে। বিলিকে চলে যেতে বলে বেকা তার ঘরে ফিরে এসে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এর উপর সে এটাও জানতো না যে 7 টাওয়ারে বসে ব্ল্যাক নয়া তার উপরে নজর রাখছিল, কেননা স্ট্যান ইতিমধ্যে বিলিকে মারার মিশনটা ব্ল্যাক নয়ারকে দিয়ে দিয়েছে। ওদিকে হোমল্যান্ডার যখন দেখতে পায় যে স্টর্মফ্রন্ট ধীরে ধীরে তার জায়গা দখল করে নিচ্ছে, তখন সে প্রচন্ড রেগে যায়। এর উপর সোশ্যাল মিডিয়ায় স্টর্মফ্রন্টের ফ্যানরা তাকে নিয়ে হাসাহাসি করা আর মিমস বানানোর কারণে তার মাথায় পুরো আগুন জ্বলে ওঠে। সে তখন স্টর্মফ্রন্টের সাথে তর্ক করতে গেলে স্টর্মফ্রন্ট তাকে বলে সে কারো জায়গা দখল করে নিচ্ছে না, বরং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার কারণে সে নিজের ফ্যান ফলোয়ার আরো বাড়িয়ে নিচ্ছে। আর তাছাড়া হোমল্যান্ডারের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে সে তার কাছ থেকে হেল্প চাইতেই পারে, কিন্তু হোমল্যান্ডার সাফ তাকে জানিয়ে দেয় যে তার কোনো হেল্পের দরকার হয় না। এভাবে রেগে মেগে ডিপ্রেস হয়ে যাওয়ার পর হোমল্যান্ডার আবারও চলে যায় সেই মেলডিন রূপী ডপলগ্যাঙ্গার কাছে। এবার ডপলগ্যাঙ্গার যখন দেখে হোমল্যান্ডার কিছুতেই শান্ত হচ্ছিল না, তখন সে নিজেই হোমল্যান্ডারের বেশ ধরে তাকে অনুভব করানোর চেষ্টা করে যে হোমল্যান্ডার কতটা পাওয়ারফুল, কিন্তু এটা করতে গিয়ে সে যে হোমল্যান্ডারকে আরো রাগিয়ে দিচ্ছিল সেটা সে বুঝতে পারেনি। এখন আগে থেকেই মাথায় আগুন চাপিয়ে আসা হোমল্যান্ডার তাই ভীষণ রাগের চোটে এবার বেচারার ঘাড়ি মটকে দেয়। মানে বুঝতেই পারছো এই হোমল্যান্ডার নিজেও যেন পুরো এক সার্কাস। যাক, এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় 4th এপিসোড। তো সামনে হতে চলেছে বিশাল বিশাল সব ধামাকা, আর সেটা নিয়েই এই সিজনের 2nd পার্ট আসছে খুব শীঘ্রই, যেখানে এক্সপ্লেইন করব সিজন 2 এর 5ম এপিসোড থেকে 8ম এপিসোড পর্যন্ত। সো সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।